প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আজকের এলআর এনআর ক্লাসে। আজকের এলআর এনআর ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ব্যাকরণের একটি অনবদ্য পাঠ্য ধ্বনি পরিবর্তন। তো এই ধ্বনি পরিবর্তন কি, কেন হয়, এগুলো জানতে গেলে আমাদের প্রাথমিকভাবে জানা দরকার ধ্বনি কি। এটা আমরা এখানে হেডিং করছি, দেখো ধ্বনি পরিবর্তনের কারণ। তার মধ্যে প্রথম শব্দটাই আমাদের আছে হচ্ছে ধ্বনি। তাহলে আমরা প্রথমে জেনে নিই এই ধ্বনিটা কি। ধ্বনি বলতে কি না, মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত বর্ণ বা বর্ণ সমষ্টি যখন অর্থবহ ভাবকে প্রকাশ করে সেটাকে আমরা বলছি ধ্বনি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলছি ম, এবং তার সঙ্গে যখন আমরা আ, এই দুটো ধ্বনিকে পাশাপাশি উচ্চারণ করছি তখন এটা হয়ে যাচ্ছে মা। এই মা হচ্ছে একটা ধ্বনি এবং এই মায়ের একটা অর্থ রয়েছে। আমরা জানি আমাদের সকলের প্রিয় হচ্ছেন এই মা। আবার একই রকমভাবে যখন আমরা বলছি ফ যুক্ত অ যুক্ত ল যুক্ত অ, দেখো এখানে এই চারটে ধ্বনি যোগ হয়ে আমরা দেখছি একটা ধ্বনি সমষ্টি হিসেবে ফল সৃষ্টি করছে। তাহলে এই যে ফল, এই যে মুখ থেকে বেরিয়ে আসছে ধ্বনি বা আওয়াজ, এটা কি আমরা বলছি ধ্বনি। অর্থাৎ ধ্বনি মানে হচ্ছে আওয়াজ যেটা আমাদের বাকযন্ত্রের মাধ্যমে আমাদের বাকযন্ত্র থেকে বেরিয়ে আসছে এবং যার একটা অর্থবহ প্রকাশ থাকছে, সেগুলোকে আমরা ধ্বনি বলছি। এবং এই ধ্বনিগুলো যখন পাশাপাশি বসে একটা মনের অর্থবহ সমষ্টি ভাব সৃষ্টি করছে সেটাকে আমরা বলছি শব্দ। এবং এই শব্দগুলো যখন পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে সেটাকে আমরা বলতে পারছি বাক্য। তাহলে বাক্যের একবারে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে এই ধ্বনি। তো এই ধ্বনি আমরা দেখছি বেশ কিছু কারণে বেশ কিছু জায়গায় পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে এই ধ্বনিগুলো কেন পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই পরিবর্তনের কারণটাকে আমরা মূলত 10টা ভাগে ভাগ করেছি। যে ধ্বনি কেন পরিবর্তিত হয়, যে ধ্বনিকে আমরা পরিবর্তন করে নিই না ধ্বনি পরিবর্তিত হয়, তো এইগুলোকে জানার জন্য আমরা এই 10টা কারণ একটু আলোচনা করছি। প্রথম দেখো আমরা লিখেছি আরামপ্রিয়তা বা বাকযন্ত্রের ত্রুটি। আরামপ্রিয়তা বলতে কি না, যখন কোনো কঠিন শব্দ থাকে সেই কঠিন শব্দগুলো বা ধ্বনিগুলোকে আমরা উচ্চারণ করতে আমাদের অসুবিধা হয় বলে সেগুলোকে একটু সহজ রূপ দিই। যেমন কি স্টেশন, এই শব্দটা শুনে থাকবে তোমরা, যে স্টেশন শব্দটাই কিন্তু অনেক আমাদের আশেপাশের বন্ধুরা মানুষেরা বলে থাকেন স্টেশন। স্কুলকে বলে থাকেন স্কুল। এই যে মূল শব্দটাকে উচ্চারণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, ধ্বনিটাকে উচ্চারণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তার আগে কিছু একটা নিয়ে আসছেন। তার কারণটা কি না, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো স্টেশন মানে হচ্ছে দন্তস্ব আর ট, এই দুটো ব্যঞ্জনবর্ণ একসঙ্গে যুক্ত অবস্থায় আছে। তো এই দুটো ব্যঞ্জনকে একসঙ্গে উচ্চারণ করাটা খুব অনেকের কাছে কঠিন হয়ে যায়। সেই জন্য তারা কি করছেন, দুটো ব্যঞ্জনকে ভেঙে দিচ্ছেন। ভেঙে দিয়ে কি করছেন, প্রথমে নিয়ে আসছেন ই, দিয়ে এর সঙ্গে দন্তস্বটাকে রাখছে আর এই টটাকে পরে আলাদা করে দিচ্ছে, দিয়ে হয়েছে ইস ট, তারপর যা আছে সন, স্টেশন বা স্টেশন। এই যে দুটো ব্যঞ্জনকে ভেঙে দিয়ে আলাদা করে দেওয়ার পদ্ধতিটাকে আমরা বলছি আরামপ্রিয়তা বা বাকযন্ত্রের ত্রুটি। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এটাকে করছেন, আবার কারোর কারোর আপনা আপনিভাবে হয়ে যাচ্ছে। যখন এটা আপনা আপনিভাবে হচ্ছে তখন সেটাকে আমরা বলছি বাকযন্ত্রের ত্রুটি। এরকম উদাহরণ আমাদের আরও রয়েছে, যেমন হচ্ছে লক্ষ্মী। এই লক্ষ্মীটা দেখবে কিছু মানুষের মুখে উচ্চারিত হয় নক্ষী হিসাবে, লক্ষ্মীমন্ত মেয়ে, সেটাকে কেউ কেউ বলছেন নক্ষীমন্ত মেয়ে, নক্ষী মেয়ে। 2 নম্বর পয়েন্ট করেছি আমরা শ্রবণ যন্ত্রের ত্রুটি। শ্রবণজনিত বা বোধজনিত ত্রুটি বা শ্রবণযন্ত্রের ত্রুটি। তাহলে একটা প্রথমত হচ্ছে যে আমরা বলতে চাইছি না বা বলতে পারছি না। এরপর আমরা দেখতে পাচ্ছি কেউ হয়তো কানে একটু কম শুনছেন বা শুনতে তার অসুবিধা হচ্ছে, সেই ত্রুটিটাকে আমরা বলছি শ্রবণজনিত বা বোধজনিত ত্রুটি। যেমন কি, যেমন হচ্ছে একটা শব্দ আছে ইংরেজিতে যেটাকে আমরা বলি জার, ZAR, জার, কিন্তু এই জার শব্দটায় আমাদের মুখে অনেকের মুখে উচ্চারিত হয়ে যায় জার হিসাবে। তাহলে জার এই শব্দটাই আমরা দেখতে পাচ্ছি জার হিসাবে উচ্চারিত হচ্ছে। হয় তাদের কানের ত্রুটি, শোনার অসুবিধা হচ্ছে, অথবা তাদের বুঝবার কিছু অসুবিধা হয়, সেই কারণেই কিন্তু এই ধ্বনি পরিবর্তন হচ্ছে।
পাশাপাশি আরও শব্দ রয়েছে, যেমন হচ্ছে রেস্তোরাঁ। দেখো এই রেস্তোরাঁ শব্দটা কিন্তু আমরা এখন কারোর মুখে শুনি না বললেই চলে। এমনকি যদি আমরা কোনো বড় হোটেল বা কোনো পার্ট অংশ ছোট্ট ছোট্ট কিছু খাবারের দোকান দেখতে পাই, সেখানে কিন্তু আমরা এই রেস্টুরেন্ট শব্দটাকেই দেখি এবং সেখানে লেখাও থাকে রেস্টুরেন্ট। এর কারণটা কি, এই রেস্তোরাঁ শব্দটা এটা উচ্চারণ করতে অসুবিধা হয় বা অনেকে এর সঠিক উচ্চারণ রূপটা জানেন না, সেই কারণে এই রেস্তোরাঁটা তাদের কাছে হয়ে যাচ্ছে রেস্টুরেন্ট। 3 নম্বর দেখো দ্রুত উচ্চারণ। দ্রুত উচ্চারণটা কি না, আমাদের যেহেতু বর্তমান সময়টা খুব ব্যস্ততার সময়, আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি, সেই কারণে আমরা আস্তে আস্তে কথা না বলে কখনো কখনো খুব দ্রুত কথা বলি, কথাটাকে সম্পূর্ণ করার জন্য বা সময়টাকে আরেকটু কমিয়ে দেওয়ার জন্য। এরকম শব্দ হিসাবে দেখো আমরা পাচ্ছি মাস্টার মশাই। এই মাস্টার মশাই শব্দটাই আমরা দেখতে পাচ্ছি কারো কারোর মুখে উচ্চারিত হয়ে যাচ্ছে মাস্টার মশাই, অনেকেই বলে থাকেন এটা। তারপর কে এলো, এই দুটো শব্দ তাড়াতাড়ি উচ্চারণের জন্য হয়ে যাচ্ছে কেলো। কে এলো আমরা বলি, আর অনেকে বলেন কেলো। 4 নম্বর হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা মানে কি, সঠিকভাবে না জানা। যেমন ইংরেজি একটা শব্দ আছে ফর্ম। কোনো কিছু আমরা ফিল আপ করতে গেলে বা ভর্তি হতে গেলে আমাদের একটা কাগজের মধ্যে কিছু ডকুমেন্টস আমাদের তথ্য দিতে হয়, সেটাকেই আমরা বলি ফর্ম। সে ফর্মটাই কিছু কিছু মানুষের মুখে উচ্চারিত হয়ে যাচ্ছে ফর্ম হিসাবে, কিন্তু দুটো ধ্বনির অর্থ আলাদা হয়ে যাচ্ছে বলে আমরা বুঝতে পারছি, অর্থগুলো আলাদা, কিন্তু আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না। যে যখন কোনো মানুষ আমাদের বলে একটা অ্যাডমিশনের ফর্ম দিন, তো তখন কিন্তু আমরা বুঝতে পারি অ্যাডমিশনের ফর্ম নয়, উনি বলতে চাইছেন অ্যাডমিশনের ফর্ম। আবার একই রকমভাবে ব্যাচ, এই ব্যাচ শব্দটা অনেকের কাছে উচ্চারিত হয়ে যাচ্ছে ব্যাচ হিসাবে। এগুলো কেন হচ্ছে না, এগুলো হচ্ছে অজ্ঞতা, মানে সঠিকভাবে শব্দটাকে না বুঝতে পারার জন্য, না চিনতে পারার জন্য। 5 নম্বর হচ্ছে লোক নিরুক্তি। লোক নিরুক্তি শব্দটার আর একটা অর্থ হচ্ছে লোকবিশ্বাস। নিরুক্তি মানে হচ্ছে বিশ্বাস। তাহলে লোকজন কি বিশ্বাস করছেন, সেই বিশ্বাসের উপর নির্ভর করেও কখনো কখনো ধ্বনি পরিবর্তিত হচ্ছে। যেমন কি লজেন্স। এই লজেন্স শব্দটা দেখবে গ্রাম বাংলায় বা অনেক ছোট ছোট বাচ্চাদের মুখে আমরা শুনেছি যে এটা হয়ে যায় লেমন জুস। তারা লেমন জুস কেন বলছেন বা বলে না, আমরা জানি এটাকে চুষে চুষে খেতে হয়, সেই জন্য তাদের কাছে একটা ধারণা হয়ে গেছে যেহেতু এটা চুষে খেতে হয়, সেই জন্য এর নামটা হয়তো লেমন জুস। লজেন্সটা তারা বলতে পারে না। আবার রয়েছে ইংরেজি একটা শব্দ আর্ম চেয়ার। আর্ম চেয়ার মানে হাত লাগানো চেয়ার, কিন্তু অনেকে মনে করছেন কি এই আর্ম চেয়ার বা হাত লাগানো চেয়ারে বসে আরাম পাওয়া যায়। যেহেতু এই চেয়ারে বসে আরাম পাওয়া যায়, সেই জন্য এর নামটা হওয়া উচিত আরাম চেয়ার। সেই জন্য আর্ম চেয়ারটা হয়ে যাচ্ছে আরাম চেয়ার, অর্থাৎ সেখানে বসে আরাম পাচ্ছে বলে। এটা মানুষের মনে ধারণা সৃষ্টি হচ্ছে, এই ধারণা থেকেই তারা এই নামকরণটা করছেন বা ধ্বনিটাকে পরিবর্তিত করছেন। তো আমরা এখানে 5টা কারণ আলোচনা করলাম, আমাদের পরে আরও 5টা রয়েছে। এই 5টা কারণ আলোচনা প্রসঙ্গে আমাদের একটু কথা বলে রাখা দরকার যে এই যে ধ্বনি পরিবর্তিত হচ্ছে, একটা ধ্বনি বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন রূপে উচ্চারিত হচ্ছে, তাহলে এগুলো কি ভুল বা অন্য মানুষের কি বলা ভুল? আমরা কিন্তু এটা কখনোই চিন্তা ভাবনা করব না যে ধ্বনি পরিবর্তিত মানে হচ্ছে কেউ সঠিক উচ্চারণ করতে পারছেন না, কেউ সঠিক উচ্চারণ করতে পারছেন, কেউ ভুল বলছেন, কেউ ঠিক বলছেন, এমনটা নয়। ধ্বনি পরিবর্তন আমাদের শেখার বা জানার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মানুষের ব্যবধানটা যাতে না সৃষ্টি হয়, দূরত্বটা না সৃষ্টি হয়। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন সেটা যাতে আমরা বুঝতে পারি, সেটা যাতে অন্যকে বোঝাতে পারি, তার জন্যই কিন্তু আমাদের এই ধ্বনি পরিবর্তনটা পড়তে হয়, শিখতে হয়। ব্যবধান তৈরি করার জন্য নয়, ব্যবধানটাকে দূর করে দেওয়ার জন্য, মানুষের সংযোগটাকে আরও বেশি নিবিড় করার জন্য আমরা ধ্বনি পরিবর্তন শিখব। 6 নম্বর কি আছে আমাদের? 6 নম্বর আছে দেখো সংক্ষিপ্ত করার প্রবণতা। যে আমরা দেখছি এই যে বললাম ব্যস্ততার যুগে আমরা প্রত্যেকেই ব্যস্ত, তার জন্য আমরা খুব বেশি সময় কোনো জায়গাতেই দিতে পারছি না। সেই জন্য কথার ক্ষেত্রে আমরা দেখছি বড় বড় কথাগুলোকে আমরা ছোট্ট করে ফেলছি। যেমন কি না অঙ্কের ক্ষেত্রে এগুলো আমরা করি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই যে 3টে শব্দ আছে এখানে আমরা দেখছি এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই শব্দটা সংক্ষিপ্ত রূপ হিসেবে হয়ে যাচ্ছে আমাদের লসাগু।
এমনি করি আমরা অঙ্কের মধ্যে করেছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু, বা বর্তমানে আমরা বলি বিএসএনএল অফিস, বিএসএনএল সিম, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই বিএসএনএল শব্দটা হচ্ছে এই সংক্ষিপ্ত করার প্রবণতার একটা রূপ, যে ভারত সঞ্চার নিগম লিমিটেড, এত বড় শব্দ, এটাকে ছোট্ট করে বলে দেওয়া হচ্ছে বিএসএনএল। আরও একটা উদাহরণ আমাদের দেওয়া আছে এখানে, পিপু ফিসু। দেখো এই পিপু ফিসু শব্দটাও আমরা বাংলায় বেশ শুনতে পাই। এর মানে কি, পিঠ পুড়ে ফিরে শুই, অর্থাৎ পিঠ পুড়ে যাচ্ছে রোদের তাপে, তার জন্য বলছে চলো ফিরে শুই। এই এত বড় বাক্যটাকে শব্দ সমষ্টিগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেটাকে সংক্ষেপে করছেন পিপু ফিসু। 7 নম্বর আমরা পড়ব সন্নিহিত ধ্বনির প্রভাব। সন্নিহিত মানে কি, পাশাপাশি। তো একটা শব্দ যখন আমরা উচ্চারণ করতে যাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বেশ কিছু ধ্বনি রয়েছে, যে ধ্বনিগুলোর মধ্যে আমরা কিছু মিল, আমাদের বাকযন্ত্র কিছুটা মিল করে নিতে চাইছে, ভারসাম্য বজায় রাখতে চাইছে, তার ফলে ধ্বনিটা আগের থেকে বর্তমানে পরিবর্তিত হয়ে যাচ্ছে। কীরকম সেটা না, একটা শব্দ আমরা এখানে করেছি দেশি। দেখো এই দেশি শব্দটায় প্রথমে দয়ে একার আছে, তারপর তালবস্যে হস্যি আছে, অর্থাৎ একটাতে একার স্বরধ্বনি আছে আর একটাতে ইকার স্বরধ্বনি আছে। কিন্তু এটাই দেখা যাচ্ছে এই ভারসাম্যটা নিয়ে আসার জন্য কেউ কেউ এটাকে উচ্চারণ করছেন দিশি হিসাবে, দয়সই তালবস্যই দুটো দিয়ে আমরা দেখতে পাচ্ছি হস্যি হয়ে যাচ্ছে। তারপর আমাদের এটা আছে, এটা আমরা বলে থাকি, প্রত্যেকেই বলি যে আমরা লিখি পদয়ময়ে পদ্ম, কিন্তু আমরা বলি প্রত্যেকেই পদ্ম। যে আমাদের জাতীয় ফুলের নাম কি, আমাদের যদি কেউ এই প্রশ্নটা করে আমরা বলি পদ্ম ফুল, কেউ কিন্তু পদ্ম ফুল বলি না। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে এই সন্নিহিত ধ্বনির প্রভাব। অর্থাৎ পাশাপাশি যদি দুটো বিষম ধ্বনি থাকে, আলাদা ধ্বনি থাকে, তাহলে সেটা আমাদের বাকযন্ত্র তার ভারসাম্য নিয়ে আসার জন্য সেটাকে এক ধ্বনিতে পরিণত করে দেয়। এটা হচ্ছে সন্নিহিত ধ্বনির প্রভাব। তারপর আছে আমাদের অন্য ভাষার প্রভাব। অন্য ভাষা বলতে কি না, আমরা দেখছি আমরা যেরকম সমাজের মধ্যে বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের মানুষ, সংস্কৃতির মানুষ পাশাপাশি থাকে, ঠিক সেরকমই তাদের প্রভাব যেমন আমাদের উপর পড়ে, ঠিক সেরকমই আমাদের পাশে থাকা অন্য ভাষাগোষ্ঠীর মানুষের প্রভাবও আমাদের মধ্যে পড়ে, বা আমাদের প্রভাব পাশাপাশি থাকা অন্য মানুষটার উপরও পড়ে। ঠিক সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে শব্দটাকে লিখি হয়কার দন্তস্বয় হাসি, কিন্তু আমরা এই হাসি শব্দটা অনেকেই উচ্চারণ করি না। এই হাসি শব্দটা আমাদের মুখে হয়ে যায় হাসি, অর্থাৎ এখানে আমরা একটা চন্দ্রবিন্দু নিয়ে আসি, অর্থাৎ নাসিক্য ধ্বনির প্রভাব এখানে দেখা যাচ্ছে, যেটা ঝাড়খণ্ডী উপভাষায় আমরা দেখতে পাই। যে আমাদের এই পশ্চিমবাংলারই একটা উপভাষা হচ্ছে ঝাড়খণ্ডী, সেই ঝাড়খণ্ডী মানুষদের ভাষা দেখতে পাচ্ছি আমাদের এই রাঢ়ী উপভাষায় চলে আসছে। পাশাপাশি আমরা দেখছি মধু, লিখি আমরা মধ হসু মধু সব জায়গাতেই, কিন্তু আমরা বলি কি মধু, অর্থাৎ সেখানে হয়ে যায় ওটা, অধ্বনিটা হয়ে যাচ্ছে ও ধ্বনি। কেন হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে একই রকমভাবে এই অন্য ভাষাগোষ্ঠীর প্রভাবের ফলেই আমরা দেখতে পাচ্ছি অধ্বনিটা ও ধ্বনিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। 9 নম্বর হচ্ছে আমাদের সরলীকরণ। সরলীকরণ বলতে কি, কোনো কঠিন বা বড় শব্দ থাকলে সেটাকে একটা সহজ সরল রূপ দেওয়া, সেটাকে আমরা বলছি সরলীকরণ। যেমন কি মাইক্রোফোন, এই মাইক্রোফোন শব্দটা দেখো এখানে এতগুলো ধ্বনি আছে, মাইক্রোফোন তিনটে, এই 3 জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি শব্দটা বা ধ্বনিটা দুটো ধ্বনিতে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে মা আর ইক। অর্থাৎ মাইক্রোফোন এত বড় ধ্বনিটা আমরা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে মাইক। এমনি করেই আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকেই বলি বৌদি, বৌদি আমাদের কাছে মায়ের সমান, মায়ের মতো হয়। কিন্তু এই বৌদি শব্দটার মূল উৎপত্তি কোথা থেকে আমরা দেখতে পাচ্ছি না, শব্দটা আসছে বা ধ্বনিটা আসছে বৌ দিদি থেকে, কিন্তু আমরা বৌ দিদি কেউই বলি না, প্রত্যেকেই আমরা বলি বৌদি। 10 নম্বর পয়েন্ট আমাদের হচ্ছে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান যে কোনো মানুষের, যে কোনো জাতির, যে কোনো জনগোষ্ঠীর তার জীবনযাপনের উপর প্রত্যক্ষভাবে একটা প্রভাব ফেলে। যে আমরা দেখছি যে জায়গার ভৌগোলিক অবস্থান উপযুক্ত অনুকূল, সেই জায়গায় কিন্তু মানুষের সব থেকে বেশি উন্নতি হয়।
আবার যে জায়গার ভৌগোলিক অবস্থান এমন যে সেই জায়গায় অনুকূল নয়, সবটাই প্রতিকূল, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুই স্বাভাবিক হতে পারছে না, সেই জায়গায় মানুষের উন্নতি কম হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভৌগোলিক অবস্থানের জন্য দেখছি ইংরেজির মতো ভাষা বা জার্মানের মতো ভাষাগুলো খুব মধুর, শুনতে ভীষণ ভালো লাগে। আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফরাসি ভাষা বা ইতালি ভাষা, এই ভাষাগুলো ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে এগুলো হয়ে যাচ্ছে কর্কশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা এই যে ধ্বনি পরিবর্তন করছি, ধ্বনি পরিবর্তনের কারণগুলো পড়লাম, এই ধ্বনি পরিবর্তনের কারণগুলোকে আমরা মূলত 10টা ভাগে ভাগ করলাম। এই 10টা ভাগের মধ্যে আমরা দেখতে পেলাম যে কি কি কারণে ধ্বনি পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ একটা কথা আমি যা বলছি একরকম, আবার পাশের জন বন্ধু বান্ধবী সে অন্যরকমভাবে বলছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এগুলোই। এবং এই ধ্বনি পরিবর্তন আমরা কেন শিখবো বললাম না, ধ্বনি পরিবর্তন আমরা এই জন্যই শিখবো যে মানুষের দূরত্ব বা ব্যবধান তৈরি করার জন্য নয়, বাড়ানোর জন্য নয়, দূরত্বটা কমিয়ে দেওয়ার জন্য, আমাদের একে অন্যের মধ্যে সংযোগটাকে আরও নিবিড় করে দেওয়ার জন্য। অর্থাৎ আমার বন্ধু কি বলতে চাইছে সেটা যেন আমি বুঝতে পারি, তার অসুবিধা যেটা হচ্ছে সেই অসুবিধার কারণটা যাতে সেও বুঝতে পারে, এই কারণের জন্যই আমরা ধ্বনি পরিবর্তন পড়ব। আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে অবশ্যই মন্তব্য করে জানাবে, এবং আমাদের এই সংক্রান্ত কোনো রকমভাবে ছোট নোটস বড় নোটস কোনো কিছু প্রয়োজন হলে তোমরা আমাদের LRNR অ্যাপটি ফোনে ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর থেকে। সেখানেই তোমরা যাবতীয় এখানে লিখিত মৌখিক সমস্ত কিছুই পেয়ে যাবে, যা কিছু প্রয়োজন।